আমি আগেই বলেছি বাঁশের কেল্লা ছায়াছবিতে আমার গৌরী মুঙ্গলিকে সাহেবের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার দৃশ্যটা চিত্রগ্রহণ করা হয়েছিল কালী ফিল্ম স্টুডিওতে। আর সেই সঙ্গে ডেভিড দার আমাকে গুলি করার শটটাও ক্যামেরাবন্দি করা হয়েছিল ওই স্টুডিওতেই। কিন্তু মরে পড়েছিলাম আমি অবশ্য বনগাঁতে, ধান জমির আলের ধারে বেশ কিছুদিন বাদে। মুঙ্গলিকে নিয়ে শুটিং করতে করতে একটা সময় সবাইকার কাল ঘাম ছুটে যেত। কখনো কখনো মুঙ্গলি ড্যা 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 বলে হাঁক পারলেও ও বেটি নড়তো না। তখন টেকনিশিয়ানরা 3-4টে ছাতা নিয়ে সরাত করে খুলে দিত মুঙ্গলির সামনে, চোখের সামনে। তখন ও বাধ্য হয়ে ছুট লাগাতো। এসব কিছু ক্যামেরার বাইরে থেকেই করা হতো, আর মাইক্রোফোনটাও অফ রাখা হতো ওই দৃশ্যটা চিত্রগ্রহণ করার সময়। এভাবেই আমার প্রিয় 4 পেয়ে জিপটার সঙ্গে আমাকে শুটিং চালিয়ে যেতে হতো। এই ছায়াছবি ইনডোর শুটিংয়ের সময় দেখেছিলাম শব্দ গ্রহণ করার জন্য মাইক্রোফোনটা ক্যামেরার বাইরে রাখা হতো। 2টো স্টিকের সাহায্যে এটাকে অভিনেতা অভিনেত্রীদের মুখের কাছাকাছি রাখা হতো। একটা স্টিক ছিল উলম্ব আর একটা আনুভূমিক, কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে দুটোকেই রাখা হতো, 2টো মাইক্রোফোনকেই। আমাদের ক্যামেরাম্যান বা চিত্রগ্রাহক ছিলেন দেওজি ভাই। তাঁর সহকারী ছিলেন 4 জন। তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন সৌমেন্দু রায়। এই সৌমেন্দু রায়কে আমি প্রথম থেকেই চিনতাম। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের টিমে। সৌমেন্দুদা আমাদের সঙ্গে গিয়েছিলেন বনগাঁয়। তখন তার বয়স অনেক অল্প, বছর 21 হবে। আমারই মতো আশুতোষ কলেজের একজন প্রাক্তনী, বিএসসি পাস করেছেন আশুতোষ কলেজ থেকে। আগে থাকতেন গ্রে স্ট্রিটে, পরে চলে এসেছিলেন দেশপ্রিয় পার্ক বালিগঞ্জ এলাকা সংলগ্ন বালিগঞ্জ এলাকায়। এই সৌমেন্দু রায় পথের পাঁচালী ক্যামেরাম্যান সুব্রত মিত্রেরও সহকারী ক্যামেরাম্যান ছিলেন। সহকারী ক্যামেরাম্যান থেকে পুরোপুরি ক্যামেরাম্যানে বা চিত্রগ্রাহকে উন্নীত হলেন 1961 সালে। সত্যজিৎ রায় দেবী ছায়াছবি থেকে আরম্ভ করে 1984 সালের ছায়াছবি ঘরে বাইরে পর্যন্ত একটানা 26টি ছায়াছবিতে ক্যামেরাম্যান হিসেবে কাজ করে গেছেন সত্যজিৎ রায়ের টিমে। এছাড়া তিনি সত্যজিৎ রায় ছাড়া আরও অনেকের ছায়াছবিতেও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। এই ছবিতে অভিনয় করার পর সুধীর মুখার্জির বাণিজ্যিক ধারার ছায়াছবি সাবমোচনেও আমি অভিনয় করেছি 2-4 বছর পরে, আর সেখানেও ক্যামেরাম্যান ছিলেন দেওজি ভাই। আর চতুর্থ সহকারী ক্যামেরাম্যান ছিলেন আমাদের এই সৌমেন্দু রায়। এই বাঁশের কেল্লা ছায়াছবিতে নীল বিদ্রোহের পটভূমিতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যে সংঘর্ষ একদম মাইক্রো লেভেলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেই সংঘর্ষে বেশ কিছু প্রতিবাদী গ্রামের কবির মতো অনেক ট্র্যাজেডি নায়ক যেমন আছে, তেমনি আছে এক মুখ 4 পেয়ে ট্র্যাজেডি নায়ক। সেটা হলো একটা কালো ঘোড়া। ঘোড়ার মালিক শুদ্ধ, তাকে প্রযোজক সুধীর মুখার্জি শুটিংয়ের জন্য নিয়ে এসেছিলেন এক্কা গাড়ির সঙ্গে। শুটিংয়ের মাঝে মৃত্যু হয়েছিল সেই কালো ঘোড়াটার। এটা কিন্তু তার অভিনয় ছিল না আমার মতো। শুটিংয়ের ধকল বোধহয় সহ্য করতে পারেনি বেচারা, হয়তো বা বয়স হয়েছিল। এক্কা গাড়ির শুটিং
বন্ধ হয়ে গিয়েছিল কয়েকদিনের জন্য। এবার অতক্ষণ সবাই বসে গেল এই সমস্যার সমাধান করতে। সুধীরদা এবং দেওজি ভাই মৃত ঘোড়াটার একটা সদ্গতি করে ঘোড়ার মালিককে নিয়ে আলাদা করে একটা ঘরে বসেছিল শুনলাম। সুধীরদা ঘোড়ার মালিককে আর একটা ঘোড়া দিতে বলেছিল। ঘোড়ার মালিক বলেছিল তার কাছে আর একটা ঘোড়া আছে, কিন্তু সেটা সাদা। প্রশ্ন এসে গেল কন্টিনিউটি ব্রেকের, যেটা হিন্দি চলচ্চিত্রে হামেশাই হয়ে থাকে, সেটাই বাধা হয়ে গেল এই ক্ষেত্রে। পরিশেষে যা করা হয়েছিল সেই সময় তা পশুপ্রেমীদের কাছে আজকে হলে হয়তো ভালো লাগবে না। 2-3 দিন পরে ঘোড়ার মালিক কলকাতায় গিয়ে তার সাদা ঘোড়াটা এনেছিল বনগাঁতে। তারপর ঘোড়াটার মালিক একজন রং মিস্ত্রির সাহায্যে সাদা ঘোড়াটার সারা শরীরে ব্ল্যাক জাপান রং করে দিয়েছিল। পয়সার লোভে ঘোড়াটার মালিক ওর শরীরের ওপরে এই রঙের কী প্রতিক্রিয়া হয় সেসব চিন্তা ভাবনা না করে এই মুখ অসহায় উপকারী জন্তুটার সারা শরীরে কালো রং করে দিয়েছিল। এখন অবশ্য দিনকাল পাল্টে গেছে। আজকের দিনে এরকম একটা ঘটনা ঘটলে পশুপ্রেমীরা শোরগোল ফেলে দিত। বনগাঁয়ে শুটিং প্রায় শেষ হয়ে এসেছিল। আমার ছোট্ট মাথায় ঢুকছিল না শুটিং করার ব্যাপার স্যাপার। কখনো আগের শটটা পরে করে নেওয়া হচ্ছিল, আবার কখনো পরের শটটা আগে। কথাবার্তাগুলো তাই এলোমেলো লাগছিল। ক্লাবস্টিকের মর্ম তো সে সময় আমি বুঝতাম না। ঘোড়ার মালিক যখন সাদা ঘোড়াটা আনতে কলকাতা চলে গিয়েছিল, তখন শুধু এক্কা গাড়িটা নিয়ে শুটিং করা হয়েছিল। সবারই কলকাতা ফিরে যাওয়ার তাড়া ছিল, তাই ওই একটা গাড়ি নিয়ে ঘোড়া ছাড়া তবুও শুটিং করা হচ্ছিল। শুধু গাড়িটাকে দেখিয়ে। ক্যামেরা ছিল, গাড়িটাও ছিল, কিন্তু ঘোড়াটা ছিল না। পেছন থেকে সাহেবের রক্ষী গুলি করলো অনুপদাকে লক্ষ্য করে। এইটুকু শুধু শুটিং হলো। মারা পড়ল অবশ্য পরে সত্যদার অর্থাৎ সত্য ব্যানার্জির মরে যাওয়ার দৃশ্যটা ঘোড়ার মালিক ফিরে আসার পর সাদা ঘোড়াকে কালো করে টেক করা হয়েছিল। অনুপদা ঘোড়ার গাড়ির সামনে এসে ঘোড়ার জিন ধরে চিৎকার করে বলতে আরম্ভ করেছিল, এই বলে, এরা তোমার ছোট্ট বাসুকে গুলি করে মেরে ফেলেছে, তবু তুমি ওদের গাড়ি চালাচ্ছ। ছবিতে সত্যদা এক্কা গাড়িটা অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছিল সুধীরদার নির্দেশ মতো, ঘোড়াটাকে চাবুক মারতে মারতে। ঠিক সেই সময় অনুপদা অর্থাৎ কেশব ওই গাড়ির সামনে এসে পড়ল। পেছন থেকে রক্ষী অনুপদাকে লক্ষ্য করে গুলি চালালো। সত্যদা মারা গেল, পড়ে গেল গাড়ি থেকে, আর সবাই আহত হলো। ভেতরে ডেভিড দাও ছিল, আটকে পড়ল গাড়িতে। কেশব কোনো রকমে পালাতে সক্ষম হলো। এই বাঁশের কেল্লা ছায়াছবিটার একটা বড় অংশ ছিল আউটডোরে, আর সেটাই শেষ হয়ে গেল একটা সময়। এবার ফিরে আসার পালা। সবাই ছটফট করছিল কলকাতায় ফেরার জন্য। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই নাটকে অংশগ্রহণ করত, আবার রেডিওতেও অংশগ্রহণ করত। একটা সময় তাদের সমস্যা হয়ে যাচ্ছিল, তারাও ফিরতে চাইছিল। বাসেই রওনা দিলাম আমরা কলকাতার পথে। বাড়িতে ফিরেই শুনলাম একজন ভদ্রলোক দেখা করতে এসেছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়ের কাছ থেকে। যেতে বলেছে ইন্দ্রপুরী স্টুডিওতে। ভদ্রলোকই নাকি আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে বলে গেছে মার কাছে। আমরা কবে কলকাতায় পৌঁছবো সেটাও জেনে গিয়েছিলেন বাড়ি থেকেই। পরে জেনেছিলাম উনি ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়ের দ্বিতীয় সহকারী পরিচালক। নাম
অনিল চট্টোপাধ্যায়। আমাদের পাশের বাড়ি বলতে গেলে একদম গায়ে লাগানো বাড়িতে থাকতেন অনিল চ্যাটার্জির বিধবা বৌদি। সেখানে আসতেন তিনি প্রায়। তাঁর ওপরে ভার পড়েছিল আমার সঙ্গে যোগাযোগ করার। জেনেছিলাম আমাকে অভিনয় করতে হবে বিল্বমঙ্গল ছায়াছবিতে ছোট কেষ্ট ঠাকুরের ভূমিকায়। অনিলদা ছিলেন আমার দাদার বন্ধু, গণনাট্য সঙ্গ করতেন, ছিলেন বোম্বেতে। সিনিয়র কেমব্রিজ পাশ করার পর কলকাতায় চলে আসেন মামার বাড়িতে। অর্ধেন্দু মুখার্জি ছিলেন সম্পর্কে তার মামা। ক্রোনোলজিক্যালি বলতে গেলে এই বিল্বমঙ্গল ছায়াছবিটিতে আমার চলচ্চিত্রে অভিনয় ছিল দ্বিতীয়। এরপরে ছায়াছবিগুলোর সময়ের অনুসারে মনে রাখতে পারা সম্ভব হয়নি। তাই এই ছায়াছবিগুলোর কথা ক্রোনোলজিক্যালি বলতে পারা যাবে না।